স্টুডেন্টটা আসলে অস্ট্রেলিয়ার জন্য পারফেক্ট না। এখন একটা স্টুডেন্ট যদি এইভাবে চিন্তা করে যে আমার এখান থেকে একটা ম্যাক্সিমাম সাপোর্টটা নিতে হবে আমি কাজ করে, দ্যাট ইজ এ রং ডিসিশন। এখন আমি কিন্তু 100% ফুল টাইম কাজ করা, আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কিন্তু আমি সেখান থেকেও তুলতে পারি, কিন্তু কোনো স্টুডেন্ট আসলে সংকোচের কারণে, ভয়ের কারণে বলে না যে আমার সার্কামস্টেন্সটা একদম ক্লিয়ার থাকতে হবে, এখন ভেরি ভেরি ক্লিয়ার। ওকে, Hello everyone, this is MD Shahriar Tarif, Education Counselor of Unilink Global Solution. আজকে আমাদের সাথে উপস্থিত আছেন one of the most experienced person in the education industry, Mr. Faisal Khan, Country Director of Upgrade GSP. হ্যালো ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, আপনি তো প্রায় দীর্ঘদিন ধরেই জিএসপির সাথে কর্মরত রয়েছেন। তো জিএসপি আসলে আমাদের স্টুডেন্টদেরকে কিভাবে সাপোর্ট করে এবং জিএসপির সাথে আপনার যে পথ চলা, এটাকে আপনি আসলে কিভাবে ডিসক্রাইব করবেন? প্রথমে যদি জিএসপি বিষয় বলি, জিএসপি হচ্ছে গিয়ে গ্লোবাল স্টাডি পার্টনার্স। নাও আমাদের নিউ রিব্র্যান্ডিং হয়েছে, যেটা হচ্ছে আপগ্রেড জিএসপি। ওকে, সো আপগ্রেড জিএসপি অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি নট লাইক এ নর্মাল যে ইউজুয়াল এজেন্ট, আমরা তা না, আমরা আসলে বলতে পারেন এগ্রিগেটর, মার্কেট প্লেস, ঠিক আছে। সো ইন ওয়ান সেন্স আমরা উই আর দ্য মাস্টার এজেন্ট। ওকে, সো এটা আমরা অ্যাকচুয়ালি সরাসরি স্টুডেন্টদের সাথে কাজ করি না, কারণ আমাদের টোটাল কাজটা হচ্ছে ব্যাক এন্ডে, আর এই আমাদের সাথে কাজ করে আমাদের পার্টনাররা। ওকে, যেমন ইউনিলিঙ্ক হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য টপ পার্টনার। সো পার্টনাররা হচ্ছে গিয়ে আমরা আসলে স্টুডেন্টের সাপোর্টটা দিই থ্রু পার্টনার আমরা আসলে এই সাপোর্টটা দিই। জিএসপি তো শুধু যে অস্ট্রেলিয়া নিয়ে কাজ করে বিষয়টা এমন না, আমরা মনে হয় আমাদের আরও বেশ কিছু কান্ট্রি রয়েছে যেগুলো নিয়ে হ্যাঁ, জিএসপি অ্যাকচুয়ালি প্রবাবলি যে অস্ট্রেলিয়া বেসড কান্ট্রি, অস্ট্রেলিয়া এটা অরিজিন প্যারেন্ট কান্ট্রি অস্ট্রেলিয়া, এই কারণে হচ্ছে যে আমাদের স্ট্রেংথটা ওখানে অনেক বেশি। বাট জিএসপি অ্যাকচুয়ালি টোটাল 9টা দেশ নিয়ে কাজ করে। টপ যে ইংলিশ স্পিকিং যতগুলো কান্ট্রি আছে, যেমন অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা, ইউএসএ, নিউজিল্যান্ড, এর বাইরে হচ্ছে আয়ারল্যান্ড, তারপর হচ্ছে আমাদের মালয়েশিয়া আছে, তারপর হচ্ছে আমাদের ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে স্পেন, ফ্রান্স আছে, তারপরে হচ্ছে এর বাইরে আমাদের সাইপ্রাস আছে। সো প্রায় 9টা থেকে 10টা ডেস্টিনেশনে আসলে জিএসপি প্ল্যাটফর্মে অ্যাভেলেবল আছে, প্রায় অ্যারাউন্ড 800 ইউনিভার্সিটি। আমাদের মোস্টলি স্টুডেন্টরা আমাদের কাছে যখন কাউন্সিলিং নিতে আসে, তখন যে কোশ্চেনটা সর্বপ্রথম করে থাকে যে ভাইয়া, স্পন্সর হিসেবে বাবা মাকে দেখানোটা আসলে কতটা ম্যান্ডেটরি, বা আমি ফার্স্ট ব্লাড না হয়ে অন্য কাউকে স্পন্সর করতে পারবো কিনা। তো এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ভাই? এইখানে যে জিনিসটা আগে বুঝতে হবে, এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে একটা স্টুডেন্টের যখন ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি দেখানো হয়, এটা যখন ডিপার্টমেন্ট অফ হোম ইয়ার্স এটাকে অ্যাসেসমেন্ট করবে, অ্যাসেসমেন্ট করার সময় তারা দেখে যে এটা ক্যাপাসিটিটা দেখানো হয়েছে, যে ফান্ডটা দেখানো হয়েছে বা যে রেগুলার ইনকাম দেখানো হয়েছে, এইটা অ্যাকচুয়ালি স্টুডেন্টের দ্বারা অ্যাক্সেসেবল কি, ওকে, যে স্টুডেন্ট এটা আসলে ইউজ করতে পারবে কিনা, নাকি এটা শুধু ভিসার পারপাসে দেখানো হয়েছে। সো আমি যদি অ্যাক্সেসেবল বলি, অ্যাক্সেসেবল ফান্ডটা কার? অবশ্যই প্যারেন্টসের। তারপরে আমি যদি চিন্তা করি তার সিবলিংসের, তারপরে গিয়ে সেকেন্ড ব্লাড হিসাবে আমি যদি প্যাটার্নাল ম্যাটার্নাল আঙ্কেল আন্টি হতে পারে, ঠিক আছে। সো অবভিয়াসলি এটা ইম্পর্টেন্ট যে প্যারেন্টস যদি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বা স্পন্সর যদি প্যারেন্টস হয়, এটা অবশ্যই একটা টোটাল পোর্টফোলিও, একটা স্টুডেন্টের পোর্টফোলিওকে অনেক স্ট্রং করে। ওকে ভাই, আচ্ছা, বিষয়টা যদি এরকম হয় বেসিক্যালি স্পাউসের ক্ষেত্রে, যে স্পাউস অনেক সময় মনে করে যে এখন তো আমার আসলে বিয়ে হয়ে গিয়েছে, সো আমার হাজবেন্ড আসলে এখানে স্পন্সর হতে পারবে কিনা, বা আমার বাবা মারা গিয়েছেন, সো এক্ষেত্রে আমি যেহেতু আমার মা এখন কোনো ইনকাম করছে না, সো সেক্ষেত্রে আমি শুধুমাত্র আমার হাজবেন্ডকে স্পন্সর করতে পারবো কিনা, বা এই ধরনের কোনো সুযোগ আছে কিনা? ওই যে এটা হচ্ছে কেস বাই কেস। হ্যাঁ, তো দেখা গেল যে স্টুডেন্ট যাবে, তার ইনলস ফ্যামিলি অনেক ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল, ইন দ্যাট কেস অবশ্যই উনি করতে পারে, অ্যাজ এ মেইন স্পন্সর হিসেবে অবশ্যই আসতে পারে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, হ্যাঁ, যখন ইনলস আসবে, ইনলসে তো ওই সন্তান না, তার সাথে আরও সন্তান থাকতে পারে, তাদের ওই ইনলসে তার রেসপন্সিবিলিটি ওই সন্তানের উপর। সো এখানে যে জিনিসটা অ্যাসেস করা হবে যে আসলে যে তাকে দেওয়ার মতো ক্যাপাসিটি আছে কিনা। ওকে, ইটস অল অ্যাবাউট দ্য ওই যেটা বললাম অ্যাক্সেসেবল অফ ফান্ড। বুঝতে পেরেছি। দেন আরও কিছু কোশ্চেন থাকে যে যারা ব্যাচেলরে প্রসিড করে, তো
তো তারা সবসময় বলে যে ভাইয়া আমি তো গ্যাপ আমার একটা স্টাডি গ্যাপ হয়ে গিয়েছে। লাইক আমরা যদি 25 ব্যাচের কথা বলি, 25 ব্যাচ কিন্তু এখন তারা অনেকেই আছে যারা এখনও রানিং কোনো ইউনিভার্সিটিতে নেই। সো তারা এখনও রানিং স্টুডেন্ট, রাইট? সো তাদের জন্য আসলে কোনো একটা ইউনিভার্সিটিতে এডমিট হয়ে প্রসেসিংটা কমপ্লিট করাটা কতটা ম্যান্ডেটরি হতে পারে, অথবা আদার্স কোনো ওয়ে আছে কিনা, এই গ্যাপটুকুকে তারা আসলে কিভাবে এক্সপ্লেইন করতে পারে? দেখেন, ইউজুয়ালি যে ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি বলেন বা ইউকের ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি, যদি তার লাস্ট অ্যাক্টিভিটির সাথে কারেন্টেড যখন যে অ্যাপ্লিকেশন করবে এই সময়টা যদি 1 বছরের কম হয়, এটাকে তারা আসলে রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরে না। আচ্ছা, আমি যদি 25 বলি, 25 ওরা অ্যাকচুয়ালি রেজাল্ট পাইছে প্রবাবলি অক্টোবর মাসে, অক্টোবরে। সো এখন দিস ইজ মে। সো অ্যাট দিস মোমেন্ট 2025 যে যারা স্টুডেন্ট আছে ওয়ান্স টু অ্যাপ্লাই, তাদের জন্য আসলে এই স্টাডি গ্যাপটা খুব বড় রিস্ক ফ্যাক্টর না। আচ্ছা, তারপরে অবভিয়াসলি আমি যদি একটা স্টুডেন্টের নর্মাল টাইম স্পেন্ডটা দেখি, একটা স্টুডেন্ট এইচএসসি পাস করবে, পাস করার পর তার 1 থেকে 1.5 মাস লাগে তার সার্টিফিকেট মার্কশিট পাইতে, যেটা বোর্ড থেকে আসে। দেন হচ্ছে যে যেটা হয় নেক্সট 2-3 মান্থসের মধ্যে ইউজুয়ালি পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন টেস্ট হয়, মেডিকেলের অ্যাডমিশন টেস্ট হয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন টেস্ট। সো এটা একটা টাইম স্পেন্ডের মধ্যে যায়। ওকে, সো এইগুলোই কিন্তু তার অ্যাক্টিভিটিস। আবার অনেকে আছে যে এরকম হয় যে না, সে বাংলাদেশেই পড়বে না, সে বাইরে পড়বে, তখন সে কিন্তু তার একটা প্রিপারেশন শুরু করে। সে হয়তো যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটা আইএলটিএস হতে পারে, পিটি হতে পারে বা টোফেল হতে পারে, তার একটা প্রিপারেশন নেয়। ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রথমে একটা মানে টোটাল এক্সাম প্যাটার্নটা বোঝার জন্য তার একটা প্রেপ ক্লাসে যায় বা কোচিং ক্লাসে যায়। সো এই টোটালটাই হচ্ছে গিয়ে তার অ্যাক্টিভিটিস হিসেবে যদি লজিক্যালি দেখানো যায় তাহলে আসলে এটা সমস্যা নয়। হ্যাঁ, তবে যদি 1 বছরের বেশি হয়ে যায় দেন দ্য কোশ্চেন। ওকে, সো 1 বছরের বেশি হয়ে গেলে অবশ্যই একটা ছেলে 1 বছরে কিছু অ্যাক্টিভিটিস বা ন্যাচারাল বা নর্মাল অ্যাক্টিভিটিসগুলোর পরে তাই সে অবশ্যই হচ্ছে গিয়ে স্টুডেন্ট কোথাও না কোথাও ভর্তি হয়। ওকে, সো এটা প্রাইভেট হতে পারে, পাবলিক হতে পারে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে হতে পারে, যে কোনো একটাতে ভর্তি হয়। কারণ হচ্ছে যে 1 বছর পার হয়ে যাওয়ার পর সে আসলে তার যে টাইমটা আর ওয়েস্ট করতে চায় না, কারণ বাইরে যে যাবে তার তো কোনো গ্যারান্টি নেই, ভিসার কোনো গ্যারান্টি নেই। সো এই দিজ আর দ্য লজিক্যাল এবং ন্যাচারাল থিং। হ্যাঁ, এই জিনিসগুলো ঠিক থাকলেই স্টুডেন্টের সমস্যা। আচ্ছা ভাইয়া, এখন স্টুডেন্টরা আসলে একটা বিষয় নিয়ে অনেক বেশি কনসার্ন, সেটা হচ্ছে কান্ট্রি লেভেল অ্যাসেসমেন্ট। আমরা 3-তে আছি। সো এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন, এবং পুরো বিষয়টা, পুরো কন্ডিশনটা আসলে মানে সিনারিটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ আছে কিনা? দেখেন, কান্ট্রি রিস্ক লেভেল যেটা বলি, ইউজুয়ালি এটাকে বলে এভিডেন্স লেভেল। আচ্ছা, সো এভিডেন্স লেভেল 1, 2, 3 এইভাবে থাকে। যদি আমি একদম প্রথম দিকে যাই, এটা 2017 সালে প্রবাবলি সেম্পেক মোড়ের দিকে এই জিনিসটা ইনস্টিটিউট হয়। লেভেল যে জিনিসটা, সেটাকে আমরা এসএসবিএ বলি, সিম্পলিফাইড স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়ার্ক। ওকে, সো এই ফ্রেমওয়ার্কের যে ম্যাট্রিক্সটা হয়, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে 2টা জিনিস কনসিডার করা হয়। একটা হচ্ছে গিয়ে কান্ট্রি অ্যাসেসমেন্ট লেভেল, আর একটা হচ্ছে ইনস্টিটিউট অ্যাসেসমেন্ট, মানে ইউনিভার্সিটি বা আদার্স যে ইনস্টিটিউট, তার অ্যাসেসমেন্ট লেভেল। এই দুইটাকে ব্যালেন্স করে হচ্ছে গিয়ে ইয়াটা করা হয়, রিস্ক ফ্যাক্টরটা নেওয়া হয়। সো ওই হিসাবে এখন যে জিনিসটা হচ্ছে, আমরা হচ্ছে যে অ্যাসেসমেন্ট লেভেল 3-তে আসছি। দ্যাট মিনস আমাদেরকে মোর এভিডেন্স দেখাতে হবে। অ্যাসেসমেন্ট লেভেল 1 বা 2-তে থাকলে যেটা হচ্ছে যে তখন হচ্ছে যে অ্যাসেসমেন্টের সময় আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি বা হচ্ছে ফাইন্যান্সিয়াল, এই জিনিসটা অ্যাকচুয়ালি রেকমেন্ডেড বলা হয়, নট ম্যান্ডেটরি। বাট অ্যাসেসমেন্ট লেভেল 3-তে এসে দিজ আর অল দ্য ম্যান্ডেটরি। সো এখানে একটা স্টুডেন্টের ইংলিশে কীরকম, তার ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি কীরকম এটাও দেখবে, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ঠিক আছে কিনা এটাও দেখবে, এবং এটা ম্যান্ডেটরি দেখবে। বাট অ্যাসেসমেন্ট লেভেল 1-এ 2-তে থাকলে একজন কেস অফিসার তার টোটাল পোর্টফোলিওর পর এই জিনিসটা চেক করতেও পারে, নাও করতে পারে। ওকে, বুঝতে পেরেছি। দেন ভাইয়া, অনেক স্টুডেন্ট আসে যারা তাদের রানিং ডকুমেন্টস হিসেবে হয়তো দেখা যায় যে তারা এখন 25 ব্যাচ বা 24 ব্যাচ, তারা এসএসসি দেওয়ার পরে কোনো একটা ইউনিভার্সিটিতে এডমিট হয়েছে, রিলেটেড একটা ফিল্ডে, লাইক বিজনেসে এডমিট হয়েছে, বাট সে চাচ্ছে সে আর্টসের কোনো একটা সাবজেক্ট, লাইক হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টে যেতে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যেটা নর্মালি জানি সেটা হচ্ছে যে আমাদের ফিল্ডটা রিলেটেড হওয়া
অনেক বেশি ম্যান্ডেটরি, অনেক বেশি মানে ভিসার ক্ষেত্রে এটা আমাদের অনেক বেশি হেল্পফুল হয়। তো এই জিনিসটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করা যায়, বা স্টুডেন্ট আসলে ঠিক এই পুরো বিষয়টাকে আসলে কিভাবে ডিফাইন করবে? এইটা যদি বলতে হয়, এটা আসলে এক্সপ্লেনেশনটা অনেক বড়। ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে যে যেটাকে আমরা জিএস অ্যাসেসমেন্ট বলতাম, আগে ছিল জেনুইন টেম্পোরারি। জিএসটা কি জেনুইন স্টুডেন্ট অ্যাসেসমেন্ট। এখন জেনুইন স্টুডেন্ট যখন অ্যাসেসমেন্ট করবে, এটা বোঝার চেষ্টা করবে স্টুডেন্টের সার্কামস্টেন্সটা কি। ওকে, তো এই যে অ্যাসেসমেন্ট হয় জিএস অ্যাসেসমেন্ট, এটার ফার্স্ট হচ্ছে সার্কামস্টেন্স চেকটা কীভাবে হয়, ডিএচএ দেখবে যে ওর যে এখনকার সার্কামস্টেন্স এইটা কি জেনুইন কিনা, যে সে আসলে পড়তে আসতেছে, নাকি এই যে সার্কামস্টেন্স, এই সার্কামস্টেন্সকে তাকে বাধ্য করতেছে স্টুডেন্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য। দেয়ার ইজ টু থিংস, আমি অস্ট্রেলিয়ায় যাচ্ছি, আরেকটা হচ্ছে আমি অস্ট্রেলিয়ায় পড়তে যাচ্ছি, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো এই সার্কামস্টেন্সটাই আসলে ঠিক করবে যে আমি অস্ট্রেলিয়ায় যেতে চাই না আমি অস্ট্রেলিয়ায় গিয়ে পড়তে চাই। ওকে, সো এখন আমি যদি এইভাবে চিন্তা করি যে একটা স্টুডেন্ট 2024 সালে, ওকে 2024 সালে সে শেষ করছে, সে হয়তো কোনো একটা বিজনেস সাবজেক্টে পড়তেছে, নাও শি ওয়ান্টস টু পারসু হচ্ছে গিয়ে আর্টস রিলেটেড একটা সাবজেক্ট। সে ধরলাম যে খুব ডিমান্ড সোশ্যাল ওয়ার্কের পড়তে চায়। সো এখানে অবভিয়াসলি ফার্স্ট কোশ্চেন আসবে যে তুমি বিজনেসে একটা সার্টেন টাইম পড়ছো, এখন তুমি যদি আরও ভালো কোয়ালিটিতে যেতে চাও, ওয়াই নট তুমি ক্রেডিট ট্রান্সফার করে বিজনেসে যাচ্ছ না কেন? ওকে, যদি এইটা এইভাবে হয়, দিস ইজ ন্যাচারাল, যেটা সার্কামস্টেন্স দেখাচ্ছে হ্যাঁ সে আরও মানে আরও ভালো চাচ্ছে, এই কারণে হচ্ছে সে যাবে। কিন্তু এখন যদি হলো অল অন এ সার্টেন আমি বিজনেস বাদ দিয়ে আমি যে এই সময়টা স্পেন্ড করলাম পড়াশোনা, এটা আমি টোটালি ওয়েস্ট করে আমি একটা এমন কোর্সে যেতে চাচ্ছি যে কোর্সটা আসলে হয়তো ইন্ডিকেট করবে ডিফারেন্ট থিং, যে আমি আসলে এইখানে যাচ্ছি আসলে ওই যে বললাম যে আমি অস্ট্রেলিয়া যাচ্ছি, নট ফর স্টাডি পারপাস। ওকে, সো এইটা আমাদেরকে আসলে যাচাই বাছাই করে। ডাইমেনশন ডিফারেন্ট হতে পারে, কেস বাই কেস অনেক কিছু হইতে পারে। হ্যাঁ, এক একটা স্টুডেন্টের কেস ইউনিক হতে পারে। সো এটা আসলে আমি স্ট্রিক্টলি বলতে পারবো না কি হচ্ছে না হচ্ছে। ওকে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, যেহেতু ভাই আপনি ইউনিকনেসের কথা বললেন, সেই জায়গাটা থেকে বলতে পারি যে স্টুডেন্টরা যখন প্রসেসিং টাইমে অনেক সময় দেখা যায় যে তাদের এসওপি এবং জিএস স্টেটমেন্টের যে কোশ্চেনগুলো রয়েছে, এই কোশ্চেনগুলো যখন তারা ক্ল্যারিফাই করতে যায়, তখন দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম তারা কাউন্সিলের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়। বাট এটা কিন্তু স্টুডেন্টের পার্ট, রাইট? সে বেসিক্যালি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যাচ্ছে, সে কেন পড়াশোনা করতে যাচ্ছে, সে সেখান থেকে কি লার্ন করবে, কোন কোর্সগুলো লার্ন করবে, এবং সেটা সে তার ব্যাক করে দেশে ব্যাক করে সে সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেটার উপরে ডিপেন্ড করে। সো এই যে ডিপেন্ড করা মানে কাউন্সিলরদের উপরে যে ডিপেন্ড করার যে বিষয়টা, এই বিষয়টাকে আসলে কিভাবে ডিফাইন করা যায়, বা আমরা স্টুডেন্টদেরকে আসলে কি বলতে পারি যে এই বিষয়গুলো তোমাদের যে ইউনিক কেসগুলো আছে, এই কেসগুলোকে আসলে ফুটায় তোলো, তোমরা আসলে এগুলোকে ক্ল্যারিফাই করো, এটাকে আপনি কিভাবে আসলে ডিফাইন করবেন? মানে ইউ আর রাইট, যেটা হচ্ছে অ্যাজ এ কাউন্সিলর আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হচ্ছে কি একটা স্টুডেন্টকে গাইড করা। প্রত্যেকটা এই যে শুরু থেকে শেষ পর্যন্ত যে জার্নির প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা ডাইরেকশনে তাকে আমাদের গাইড করার কিন্তু দায়িত্ব। ঠিক তেমনই এসওপিটা লিখতে হবে, একটা পার্সোনাল স্টেটমেন্ট লিখতে হবে কিভাবে, বা জিএস স্টেটমেন্টটা লিখতে হবে কিনা, এটা কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে গাইড করা। ইয়েস, ওকে। বাট আনফর্চুনেটলি সামটাইমস দেখা যায় যে একটা স্টুডেন্টের এসওপি বা এটা অনেক সময় হচ্ছে গিয়ে কাউন্সিলাররা রেখে দিচ্ছে, বা টিম লিখে দিচ্ছে। বাট আমি বলবো যে এটা ঠিক না। কেন ঠিক না? নাম্বার ওয়ান হচ্ছে যে হাই কমিশন কিন্তু এমন কিছু যাচ্ছে না তোমাকে খুব সুন্দর কিছু ওয়ার্ড ইউজ করতে হবে, কোনো নর্মাল ওয়ার্ডে সিনোনিমস ইউজ করবে, এরকম করে তোমাকে একটা স্ট্যান্ডার্ড নট। ওকে, তারা বুঝতে যাবে তুমি যে স্টেটমেন্টটা লিখছে, এই স্টেটমেন্ট অনুযায়ী ওরা বুঝবে যে তুমি আসলেই অস্ট্রেলিয়া আসার জন্য যেই রিসার্চগুলো করা দরকার। একটা রিসার্চের মধ্যে কি থাকে যে অস্ট্রেলিয়া কেমন কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, যেমন আমি কেন অস্ট্রেলিয়া চুজ করলাম, কানাডা ইউকে কেন চুজ করলাম না, বা ইউএসএ কেন চুজ করলাম না। তারপর হচ্ছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমি কেন ইউনিভার্সিটিটা চুজ করলাম, ওখানে তো আরও 42টা ইউনিভার্সিটি আছে, আমি কেন ওগুলো চুজ করলাম না। তারপরে হচ্ছে যে আমি এই কোর্সটা কেন চুজ করলাম। ওকে, সো আমি ওখানে যে যাবো আমার কস্ট কীরকম, তারপর হচ্ছে আমি থাকবো কোথায়, এই যে সব কিছু তাকে তো রিসার্চ করতে হবে, এবং রিসার্চটাই কিন্তু সে লিখে জিএস স্টেটমেন্টে। সো সে যদি প্রপারলি রিসার্চটা নাই করে, সো সে আসলে কিন্তু জেনুইন স্টুডেন্ট না। এক্স্যাক্টলি এই জিনিসটা প্র্যাকটিসটা চেঞ্জ করতে হবে আপনার। অবভিয়াসলি একজন কাউন্সিলর চায় যে একটা সাকসেসফুল জার্নি হবে স্টুডেন্টের, কিন্তু এখানে এটাও মাথায় রাখতে হবে যে আমি সাকসেস করাতে গিয়ে আমি স্টুডেন্টের ক্ষতি করতেছি না। তো এক্স্যাক্টলি, সো আমি বলবো যে কাউন্সিলরদের উচিত একটা খুব
ক্লিয়ার ভিজিবল গাইডলাইন দেওয়া যে তুমি এটা করো, এবং তাকে নির্ভয় যায় না, তুমি করো, দেন আমি তো আছি তোমাকে এটা সাপোর্ট করার জন্য, এটাকে করার জন্য, রিভিউ করার জন্য। হ্যাঁ অবশ্যই আমরাও বেসিক্যালি আমি যেটা করি যে আমার স্টুডেন্টদেরকে বলি সব সময় যে আমাদের কাজ হচ্ছে নেভিগেট করা, রাইট? স্টুডেন্ট তার কেরিয়ার, সো সে সেটা চুজ করবে, কিভাবে চুজ করবে, কোন কোর্সগুলো সে শিখবে এবং সেখান থেকে তার আউটকাম কি হবে, সেটা বেসিক্যালি স্টুডেন্টই কিন্তু ক্লিয়ার করে আসলে ডিসক্রাইব করতে পারে। এক্স্যাক্টলি। সো এই ধরনের কোশ্চেন আমাদের থাকে, বাট অনেক সময় আমরা স্টুডেন্টকে আস্ক করি যে আচ্ছা বলো তো যে অস্ট্রেলিয়ার হচ্ছে ক্যাপিটাল কোনটা, বাট সে কিন্তু ক্লিয়ার করে সেটা বলতে পারে না। ঠিক আছে, তারপরে ভাই আরও একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে যে আপনার এই যে রিজিওনাল সিটি চুজ করা অথবা আপনার রিজিওনালের বাইরে চুজ করা, তো এই বিষয়টা নিয়ে স্টুডেন্ট মোস্টলি কনফিউজ থাকে। সো এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে গাইডলাইন্স দিবেন? রিজনাল আর নর্মাল যেটা মানে বিগ সিটি, রিজনাল সিটির মধ্যে পার্থক্য এই জায়গায় হচ্ছে, যেমন আমরা বিগ সিটি বলি, সিডনি, মেলবোর্ন, স্টেট বলি যদি আমি নিউ সাউথ ওয়েলস, সিডনি আছে, তারপরে হচ্ছে গিয়ে আমি ভিক্টোরিয়াকে বলতেছি মেলবোর্নের কারণ হচ্ছে যে ওখানে ইমিগ্রেন্টের সংখ্যা পূর্বে থেকে এটা হয়ে আসতেছে, আস্তে আস্তে বেড়ে এখন একটা ম্যাচুরিটি পর্যায়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে কম্পেয়ার টু আদার যে 4টা স্টেট আর 2টা টেরিটরি আছে, যেমন নর্দার্ন টেরিটরি, ডারউইন, বা আমি যদি বলি অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি ক্যানবেরা, ঠিক আছে, তারপরে হচ্ছে যে আদার যে স্টেটগুলো, এটা হচ্ছে গিয়ে কুইন্সল্যান্ড, তার হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া, ঠিক আছে, দেখা যাচ্ছে যে কম্পেয়ারলি ওই জায়গাগুলো কিন্তু ওইভাবে আসলে ডেভেলপ করা যাচ্ছে না। ডেভেলপ না করার পিছনে হচ্ছে যে অবভিয়াসলি পপুলেশন, ওকে, স্কিল লোকের শর্টেজ। সো এইখানে এই জায়গাটার জন্যই হচ্ছে গভর্নমেন্টের একটা ফোকাস থাকে যে এরকম যে হ্যাঁ স্টুডেন্টগুলো যদি এখানে, এটা অলরেডি ম্যাচিউরড, এই জায়গায় সব কিছু আছে, সো আমি যদি ওই জায়গাগুলো ডেভেলপ করতে পারি এবং এনকারেজ করতে পারি স্টুডেন্টদের, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তোমরা ওখানে যাও, স্কিলড হও, ওখানে ডেভেলপমেন্টে বা ইকোনমিক ডেভেলপমেন্ট সাপোর্ট করো। সো এই কারণেই কিন্তু রিজনাল আর ব্যাপারগুলো আসছে। এই কারণে গভর্নমেন্ট এখানে কিছু এক্সট্রা সুবিধা দেয়, হয়তো পিএসডাব্লিউতে 1 বছর বেশি দেয় বা 2 বছর বেশি দেয়। তার উপর হচ্ছে গিয়ে যেহেতু ওই জায়গাতে এত ডিমান্ড কম থাকার কারণে দেখা যায় লিভিং এক্সপেন্সও অনেক কম, সিডনি মেলবোর্নের তুলনায় অ্যারাউন্ড 15 to 20% কম হয়, ইন সাম কেসেস 30%ও কম হয়। সো এই কারণেই হচ্ছে গিয়ে রিজনালটা অ্যাট দিস মোমেন্ট কিছুটা মানে এটা কি বলে ডিসকাশনের জায়গা চলে আসছে যে আমার কি রিজনালে যাওয়া উচিত আর নাকি